ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ভূত মানেই ভয়, আবার ভয় মানেই মূলত ভূত। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে ভূতেরা কোনো নির্জন ভাঙাচোরা বাড়ি, উঁচু তাল গাছ কিংবা শ্মশান ঘাটের ডেরা বেঁধে থাকে। আপনি কিংবা আমি যদি সেখান দিয়ে রাতের বেলা যাই তবে আর রক্ষা নেই, ঘাড় হয়তো আর আস্ত থাকবে না। তবে ইদানিং নাকি এক নামী বৈজ্ঞানিক এসব দুষ্ট ভূতেদের জব্দ করার জন্য অদ্ভুত এক যন্ত্র বানিয়ে ফেলেছেন। অতএব ঘাবড়াবার কিছু নেই, বরং চট করে শুনে ফেলুন প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন প্রখ্যাত ভৌতিক সাহিত্য রচয়িতা পবিত্র ঘোষের কলমে ভূত ধরার কল। পবিত্র ঘোষ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরিরত। আপাতত শখেই লেখেন। অসংখ্য ইউটিউব চ্যানেলে তার ভৌতিক গল্পগুলি শ্রোতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সমগ্র প্রেতলৌকিক চ্যানেলের তরফ থেকে পবিত্র বাবুকে অসংখ্য ধন্যবাদ তার এই অনবদ্য ছোট গল্পটি আমাদের হাতে তুলে ধরার জন্য। শুনতে থাকুন ভূত ধরার কল। ভূত ধরার কল? হ্যাঁ, ভূত ধরারও কল আছে বই কি। কল্পবিজ্ঞানের বইপত্র ঘাটলে এরকম অবশ্যই অনেক গল্পই পাবেন যেখানে ভূত ধরার যন্ত্রের উল্লেখ আছে। যেমন ধরুন প্রফেসর শঙ্কুর গল্প। কিন্তু সে সবই তো গল্প মাত্র। নিজের চোখে কখনো কি দেখেছেন এমন কিছু? আমি দেখেছি। হ্যাঁ, শুধু যে ভূত ধরার কল সচক্ষে দেখেছি তাই নয়, তাতে আটকে পড়ে থাকা ভূতও দেখেছি। আমি জানি আমার এই ভূমিকা শুনে হয়তো আপনার হাসি পাচ্ছে। এতে আমি অবাক হই না। এই গল্প আমি যতবারই বলতে শুরু করেছি একদল শ্রোতা থাকেন যাদের বেশ হাসি পায়। কিন্তু বিশ্বাস করুন, গল্প শেষ হওয়ার পর তাদের মুখের সেই হাসি কোথায় যেন মিলিয়ে যায়। যাকে আর বেশি গৌরচন্দ্রিকা না করে মূল গল্পে ফিরে আসি। সে প্রায় আজ থেকে 12 বছর আগের কথা। কলেজ পাশ করে বেরিয়েছি, তাও প্রায় মাস 6 হলো। কদিন একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করে মন ভরল না। ভাবলাম WBCS দেব। তাই পুজোর পর চাকরি থেকে ইস্তফা দিয়ে বাড়িতে WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। মহা উৎসাহের সাথে পড়াশোনা শুরু করলাম। বিজ্ঞানের ছাত্র হওয়াতে বেশ কিছু বিষয়ে আমার খানিক সুবিধাই হচ্ছিল। তাছাড়া প্রিলিমিনারি পরীক্ষার সাথে সাথে মেনের জন্যেও অল্প অল্প প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক, মোটের ওপর দিনগুলো পড়াশোনার মধ্যে দিয়ে বেশ চাপেই কাটছিল। আমার ফিজিক্সের শিক্ষক সর্বজয় বাবুর মুখে প্রায় সনাতন বণিক বলে এক ব্যক্তির নাম শুনতাম। তিনি নাকি এককালে খুবই বিচক্ষণ আর দিগ্গজ মানুষ ছিলেন পদার্থবিদ্যার জগতে, কিন্তু বিগত 3 বছর ধরে নাকি তার মাথা খারাপ হয়ে গেছে। ইদানিং কোনো এক গণ্ড গ্রামে একা একা পড়ে থাকেন। সেই সনাতন বাবু নাকি
কোনো এক সময় একটি বই লিখেছিলেন, যেটা পড়লে সায়েন্স গ্রুপের যে কোনো পরীক্ষা অনায়াসেই উতরে দেওয়া যায়। তবে সেই বই নাকি আর পাওয়া যায় না কোনো দোকানে। ইন্টারনেটেও পিডিএফ ভার্সনের অস্তিত্ব নেই। এইরকম টুকিটাকি আরও নানান কথা আমার ফিজিক্সের স্যারের মুখে শুনে খুব ইচ্ছে হলো লোকটার সাথে গিয়ে একবার দেখা করার। একদিন হুট করেই স্যারকে বলে ফেললাম, আচ্ছা স্যার, ভাবছিলাম যদি সনাতনবাবুর বাড়িতে যদি একবার যাওয়া যেত, ওনার কাছে নিশ্চয়ই ওনার বইয়ের কিছু কপি থাকবে। তুমি কি খেপেছ? স্যার যেন রে রে করে উঠলেন। সে লোক বদ্ধ উন্মাদ, তার কাছে গিয়ে বই চাইলে হয়তো গলাটাই টিপে ধরবে। স্যারের কথা শুনে বাকি ছাত্ররা হেসে ফেলল, কিন্তু আমি ততক্ষণে মনস্থির করেই নিয়েছি। যথাসম্ভব অনুনয়ের সুরে বললাম, স্যার, দয়া করে ওনার ঠিকানা আর ফোন নাম্বার যদি দেন তো অনেক উপকৃত হই। স্যার এবার খুবই বিরক্তির সাথে চেয়ে রইলেন আমার দিকে। তারপর নিজের সেই মানধাতার আমলের ফোন ঘেঁটে একটু পরে বললেন, নাও নাম্বার লেখো। ল্যান্ডলাইনের নাম্বার ফোনে সেভ করে নেওয়ার পর স্যার বললেন, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করে দিচ্ছি বাবু, এরপর ওই লোকের সাথে দেখা করতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়ো তখন আমাকে বলতে আসবে না। শুভস্য শীঘ্রম। অতএব ঠিক করলাম পরের দিনই বেরিয়ে পড়ব সনাতনবাবুর খোঁজে। সেদিন সন্ধ্যায় ফিজিক্স স্যারের কোচিং থেকে বাড়ি ফিরেই সনাতনবাবুর নাম্বার ডায়াল করলাম। ভাবলাম, যদি ভদ্রলোক নেহাতি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেটা ফোনে কথা বলবার সময়ই টের পাব। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করে একটি রাশভারী সৌম্য কণ্ঠ ও প্রান্ত থেকে বলে উঠল, বলুন, সনাতন বণিক বলছি। আমি একটু ভেবে নিয়ে উত্তর দিলাম, নমস্কার স্যার, আমি দেবাশিস পাল বলছিলাম। হ্যাঁ বলুন। আমি কি বলবো বুঝতে পারলাম না। স্যার বললেন, ভদ্রলোক নাকি বদ্ধ উন্মাদ, কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে না। বলুন কি বলবেন। শান্তভাবে বললেন বণিক মহাশয়, না স্যার, মানে আমি আসলে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। শুনেছি আপনার লেখা একটি বিজ্ঞানের বই আছে, যেটা আমাকে শেষ করতে না দিয়েই ভদ্রলোক বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, সেই কম্পিটিটিভ সায়েন্স বইটা তো আছে আমার কাছে কয়েক কপি, তোমার চাই? আমি যেন হাতে চাঁদ পেলাম। ঝটপট বলে উঠলাম, হ্যাঁ স্যার, মানে আমি যার কাছে কোচিং নিচ্ছি, সর্বজয় কুণ্ডু, উনি খুব সুখ্যাতি করেন আপনার বইটার। ওনার কাছেই আপনার নাম্বারটা পেলাম, তাই আর কি, মানে আমি কিনেই নেব ফ্রিতে। কালই চলে এসো সন্ধে নাগাদ, আমি সকালে বাড়ি থাকবো না। ঠিকানাটা লিখে নাও। হ্যাঁ স্যার, আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, তবে একাই আসবে, দলবল নিয়ে এসে পড়বে না আবার। বেশি লোকজন আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে স্যার। অজপাড়াগাঁই বটে, ফিজিক্স স্যার ভুল কিছু বলেননি। সনাতনবাবু যা ঠিকানা দিলেন তা আমার বাড়ি থেকে যাওয়া আসা মিলিয়ে প্রায় 5 ঘন্টার পথ। সন্ধ্যা নাগাদ ওনার সাথে দেখা করে সেই বই নিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে। সে হোক গিয়ে, এরকম একটা বইয়ের জন্য আমি 7 সমুদ্র 13 নদী পেরোতেও রাজি আছি। পরদিন দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম সনাতন বাবুর বাড়ির উদ্দেশ্যে। 3:05 একটা ট্রেন ছিল, সেটাতে উঠে পড়লাম। ট্রেনে উঠে জানলার পাশের সিটেই বসে পড়লাম। শহরতলির দৃশ্য দেখাতে দেখাতে ছুটে চলল ট্রেন। গতকাল অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছি। এখন ট্রেনের জানলা থেকে ঠান্ডা হাওয়া মুখে লাগার সাথে সাথেই চোখ দুটো যেন বুজে এলো। মুখের ওপর জলের ছিটেতে
চোখ খুলে গেল আমার। এক ঝটকায় ঘুমটাও ভেঙে গেল। মুখে জল দিল কে? আশেপাশে তাকিয়ে দেখলাম এক পীর ফকির একটা বড় কমণ্ডল থেকে জল চামড়ে ভিজিয়ে সবার দিকে ছড়াচ্ছে। কাছে একটা মাজার আছে বোধহয়, কিন্তু বেশি ভাবার সময় ছিল। ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছিল। মনে তখন একটাই প্রশ্ন, কোন স্টেশনে এসেছি? ট্রেনের কামরায় বেশ ভিড় তখন। আমার পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কোথায় এসেছি। ওনার কাছ থেকে জানলাম আমার গন্তব্য আসতে আর মাত্র একটা স্টেশন বাকি। যাক বাবা, ঠিক সময়ে ঘুম ভেঙেছে। আমি তড়িঘড়ি উঠে গিয়ে ভিড় ঠেলে দরজার দিকে এগিয়ে গেলাম। 6টার মধ্যেই পৌঁছে গেলাম সনাতনবাবুর পাড়ায়। খুবই নিঝুম শান্ত একটা পল্লী। তবে সনাতনবাবুর দেওয়া নির্দেশ মতো চলে তার বাড়ি খুঁজে বের করতে বেশি সমস্যা হলো না। পাঁচিল ঘেরা বিশাল বড় বাড়ি। দেখেই বোঝা যায় ভদ্রলোক বেশ অবস্থাপন্ন। নেমপ্লেট দেখলাম, তাতে লেখা আছে ডক্টর সনাতন বণিক, পিএইচডি, কোয়ান্টাম ফিজিক্স। একটু দোনামোনা করেই লোহার গেট খুলে ভেতরে ঢুকলাম। বাইরে থেকেই বুঝেছিলাম বাড়ির ভেতরের চত্বরটা বেশ বড়। মোরাম বিছানো রাস্তা, চারিদিকে ছোট বড় গাছ এবং মাঝখানে ঝাঁ চকচকে বাড়ি। লাল মোরামের রাস্তা ধরে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। কিছু দূর যেতেই ওপরের দোতলা থেকে ডাক শুনতে পেলাম। তুমি কি সেই দেবাশিস? তাকিয়ে দেখি ঝুল বারান্দা থেকে একজন প্রৌঢ় পায়জামা পাঞ্জাবি পরে চশমা চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। মাথায় কাঁচা পাকা ব্যাগ ব্রাশ করা চুল। ইনি যে সনাতনবাবু তা কণ্ঠস্বরেই বুঝেছিলাম। তবু একটু মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি দেবাশিস। আপনি তো সনাতন স্যার? হ্যাঁ, দরজা খোলাই আছে, ওপরে চলে এসো। হেসে বললেন সনাতনবাবু। বারান্দায় উঠে চওড়া দামি কাঠের দরজায় হালকা ঠেলা দিয়ে আমি ঢুকে পড়লাম। যে ঘরে পা রাখলাম সেটি একটি বসার ঘর, একেবারে সিনেমায় দেখা ড্রয়িং রুমগুলোর মতোই। জিনিসপত্র কি কি আছে, বাড়ির ভেতরটা কেমন, এসব আর বলছি না। একজন অবস্থাপন্ন উচ্চশিক্ষিত অকৃতদার মানুষের বাড়িঘর যেমনটা হওয়া উচিত ঠিক তেমনই ছিল সব কিছু। ঝাঁ চকচকে সাজানো গোছানো, চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো। সনাতনবাবু ততক্ষণে সিঁড়ি দিয়ে নেমে এসেছেন। দরাজ গলায় আমাকে অভ্যর্থনা জানালেন। আমার কথা যে এখনো লোকে মনে রেখেছে এটা জেনেই খুব ভালো লাগছে। আমি হাসলাম, বললাম, হ্যাঁ কুণ্ডু স্যার অনেক বলেন আপনার কথা। এটা আর বললাম না, স্যার ওনাকে বদ্ধ উন্মাদ বলেন। এই কুণ্ডু বাবুটিকে সেটা কিন্তু আমার ঠিক মনে নেই ভাই। হেসে বললেন সনাতনবাবু। আচ্ছা। আমি সামান্য হেসে কুণ্ডু স্যারের পরিচয় দিলাম। সনাতনবাবু চুপ করে শুনলেন, তারপরে বললেন, না ভাই, মনে পড়ছে না। আমি কি বলবো বুঝতে না পেরে বোকার মতো চেয়ে রইলাম। আচ্ছা চলো, তোমাকে বই দিতে হবে। তবে তার আগে চলো তোমাকে আমার ভূত ধরার কল দেখাই। আমি যেন ইলেকট্রিক শক খেলাম। কি বললেন ভদ্রলোক? ভূত ধরার কল? আমার মুখ দেখে ভদ্রলোক কিছু একটা আন্দাজ করেছিলেন। একটু হেসে বললেন, খুব অদ্ভুত লাগলো তাই না? দারুণ একটা ইনভেনশন। হ্যাঁ নিশ্চয়ই, অদ্ভুত তো বটেই। কথাটা বলেই নিজেকে সামলে নিলাম। লোকটাকে চটাতে চাইলাম না। হেসে বললাম, আচ্ছা চলুন, আগে আপনার ভূত ধরার কলটা দেখে নি, তারপর বরং বাকি কথা হবে। খুব ভালো, আসো আমার সাথে। বসার ঘরের উল্টো দিকের একটা দরজা খুলে আমাকে ডাকলেন। বুঝলাম এটা বাড়ির পেছনের দরজা। সেটা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি বাড়ির পেছনের জমিটায় প্রায় 15 ফুট দূরে একটা টিনের একচালা ঘর। এখন প্রায় 6:15। অল্প অল্প শীত পড়তে শুরু করেছে।
চালাঘরটা দেখে বুকটা দুরু দুরু করতে লাগলো। ভূত ধরার কল, ভূত ধরার যন্ত্র, ওই দিয়ে ঘরের ভেতরেই কি ভূত ধরে রেখেছেন সনাতন বাবু? তা কি করা হয়? সনাতন বাবুর ডাকে আমার সম্বিত ফিরল। আগে আমি চালাঘরের দিকে যেতে যেতে সনাতন বাবুর দিকে তাকালাম। বলছি, কাজকর্ম কিছু করা হয়? তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আগে না, কেমিস্ট্রি অনার্স নিয়ে স্নাতকতা করেছি, এখন WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছি। বাহ, খুব ভালো। হাঁটতে হাঁটতে আমরা চালাঘরের সামনে এসে দাঁড়িয়েছি। মেডিকেটে 12 ফুট বাই 15 ফুট হবে ঘরটা। তালা দেওয়া দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন সনাতন বাবু। আমি তার পিছু পিছু ঢুকলাম। ঘর অন্ধকার, কিরকম একটা চাপ ভ্যাপসা গন্ধ। এইখানে কতক্ষণ থাকতে হবে না হবে ভাবছি, এমন সময় সনাতনবাবু সুইচ টিপে আলো জ্বালালেন। আর সেই সঙ্গে সঙ্গেই চমকে উঠলাম। মাটিতে শুয়ে ওটা কি, বা বলা ভালো ওটা কে? ঘরের জানলা কপাট বন্ধ। LED আলোয় দেখলাম মেঝের ঠিক মাঝখানে মাটির ওপর উপুর হয়ে পড়ে আছে একটি দেহ। হ্যাঁ, মানুষের দেহ, কিন্তু যেন পুড়ে গেছে। পা থেকে মাথা পর্যন্ত পোড়া, গায়ের চামড়া যেন কালো ছাইয়ের একটা আস্তরণ হয়ে গেছে। আরে ও কিছু করবে না। সনাতনবাবু হাসলেন। ভয় পাওয়ার কিছুই নেই। ও কিছু করবে না মানে? ও কে? আমি বেশ একটু অবাক হয়ে বললাম। মূর্তিটির দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আসো এদিকে, বসো, সব বলছি। ঘরের একদিকে একটা লম্বা টেবিল, তার উপর কিছু যন্ত্রপাতি, ল্যাপটপ আর 2-3টে চেয়ার ছিল। সেদিকে আমাকে বসতে বলে সনাতনবাবু অদ্ভুত একটা কাজ করলেন। দেখলাম উনি মূর্তিটাকে লাথি মেরে মেরে দরজার দিকে সরিয়ে দিলেন। এতক্ষণে এই প্রথম ভদ্রলোককে দেখে কেমন যেন একটু মনে হলো, কিরকম একটা আক্রোশের সাথে যেন লাথি মারছেন। আমার মনে হলো লোকটা নির্ঘাত উন্মাদ। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কিন্তু দরজার মুখে পড়ে থাকা ওই মূর্তিটির দিকে এগোতেও সাহস হলো না। কি করব ভাবছি, এমন সময় উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। দেখো, এর পায়ের দিকে দেখো। মূর্তিটার পায়ের দিকে এতক্ষণ লক্ষ্য করিনি। এবার দেখলাম একটা প্রায় 2-2.5 ফুট লম্বা লোহার চিমটির মতো জিনিস মূর্তিটার পাটাকে কামড়ে ধরে আছে। 2 পা এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম চিমটিটার গায়ে করাতের মতো দাঁত, বেশ কামড়ে ধরে রেখেছে পাটা। আরও দেখলাম চিমটিটার এক প্রান্ত একটা লোহার শিকলের সাথে যুক্ত করা। শিকলটা সিমেন্টের মেঝের সাথে গাঁথনি করা। এটাই আমার ভূত ধরার কল। একগাল হেসে বললেন সনাতনবাবু। আমি চুপ করে তাকিয়ে রইলাম। আমেরিকানরা জঙ্গলের হিংস্র পশুদের বন্দি করার জন্য বেয়ার ট্র্যাপ ব্যবহার করেন। সেরকম বেয়ার ট্র্যাপেরই মতো, শুধু বেয়ার ট্র্যাপ গোল হয় আর এটা লম্বা চিমটির মতো। এই দিয়ে উনি ভূত ধরেন। আপনি কি সত্যি ভূত ধরে রেখেছেন? আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। কিন্তু কিভাবে? সে অনেক লম্বা গল্প। বলে মূর্তিটাকে আবারও একটা লাথি মারলেন সনাতনবাবু। আর মূর্তিটাও যেন একবার গঙিয়ে উঠল। তবে সেটা গোঙানি নাকি টিনের দরজায় মূর্তিটা ধাক্কা লেগে গোঙানির মতো আওয়াজ হলো বুঝতে পারিনি। আমি আবারও যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। একবার মনে হলো দৌড়ে পালাই, কিন্তু পরক্ষণেই মনে হলো বইটা নিতে এত কষ্ট করে এত দূরে এলাম,
না নিয়েই এইভাবে পালাবো? সনাতনবাবু আমার দিকে মুখ তুলে বললেন, এই যন্ত্রটাকে সাধারণ কিছু ভেবো না ভাই। জানি তোমরা আজকালকার ছেলে, হয়তো ভেবেছিলে হলিউড সিনেমায় দেখানো হয় যেমন হিজিবিজি যন্তর মন্তর মতো কিছু একটা হবে, তাই তো? না, সেটা না, তবে এতটা সরল কিছু একটা হবে ভাবিনি। কিভাবে কাজ করে এটা? বসো, বলছি। আমি এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসলাম। ভয় ভয় করছিল, তার সাথে বেশ রোমাঞ্চের অনুভূতি হচ্ছিল। এতক্ষণে ভালো করে তাকিয়ে দেখলাম ঘরের ভেতরে চারিদিকে তাক ভর্তি, আর সেসবে বিভিন্ন সব যন্ত্রপাতি, ব্যারোমিটার, নানা রকম কাচের ফ্লাস্ক, আর তার ভেতরে রাখা নানা রঙের তরল। একদিকের তাকে বেশ কিছু বই আর ফাইলপত্র। সনাতনবাবু এসে বসে ল্যাপটপটা অন করলেন, তারপর বলা শুরু করলেন। আমি সিটি কলেজে পদার্থবিদ্যা নিয়ে অধ্যাপনা করি। তার পাশাপাশি নেহাত শখেই একটু আধটু বিজ্ঞান চর্চা করি। দেশের বিজ্ঞানী মহলে বেশ একটু নাম হয়েছে, দেশে বিদেশে মাঝে মধ্যেই ডাক পড়ে। বছর 3 আগে পুনে থেকে একটা সেমিনার করে এসে ফিরেছি। সনাতনবাবুর চাকর বাকর নেই, রাখেনও নি কখনো। নিজের কাজকর্ম সব নিজেই করে রাখতে ভালোবাসেন। তো পুনে থেকে ফিরে এসে চমকে উঠলেন। বাইরের বাগান গাছপালা সব ঠিকঠাকই ছিল। মাত্র 3 দিন বাইরে ছিলেন তিনি। এই অল্প সময়ে বাগানের কিছু অনিষ্ট হওয়ার কথাও নয়, কিন্তু ঘরের ভেতর ঢুকে মাথা গরম হয়ে গেল। তখন সময় এই রাত 8টা হবে। তিনি দেখলেন ঘরের সমস্ত কিছু ওলটপালট হয়ে রয়েছে। দামি দামি মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। আলমারি খুলে দেখলেন টাকা পয়সা, দলিল আর বাকি সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু ওনার শখের জিনিস আর বাকি আসবাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার। সনাতনবাবু ঠান্ডা মাথার মানুষ, কিন্তু ওনার মতো ঠান্ডা মাথার মানুষেরও মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল এই কাণ্ড দেখে। ওনার বাড়ির দরজা জানলা প্রতিটা বিদেশি ডেড বোল্ট দিয়ে লক করতে হয়। সেই লক ভেঙে ঢোকার ক্ষমতা মানুষের কেন, গন্ডারেরও নেই। তাহলে এটা কে করল? এমন কি করে হলো? হঠাৎই মনে পড়ল, আরে বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, ক্যামেরা ভাঙা পড়েছে ঠিকই, কিন্তু ওনার স্মার্টফোনের অ্যাপে সিসিটিভি থেকে ভিডিও ফিড আসে। সনাতনবাবুর মাথা গরম হয়ে গিয়েছিল। ঠান্ডা করার জন্য আগেই ক্যামেরা ফুটেজ না দেখে শান্ত মনে ঘর গুছিয়ে নিলেন উনি। ঘণ্টা 3 মধ্যে গোছগাছ মিটিয়ে নিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গিয়েছিলেন। তখন ওনার বিশ্রামের সব থেকে বেশি প্রয়োজন ছিল। পরদিন সকাল 6টা নাগাদ উঠে স্নান করে সামনের চা দোকান থেকে ব্রেকফাস্ট আর কফি আনালেন। খাওয়া সেরে এক হাতে কফি আর বাগানে গিয়ে বসে ফোনটা খুললেন। ফোন আর ল্যাপটপ এই দুটো মাত্র জিনিস যেহেতু ওনার সাথে পুনে যাত্রা করেছিল, তাই তারা আস্ত আছে। ফোনের অ্যাপ্লিকেশন খুলে দেখলেন মাত্র 2.5 মিনিটের একটি ভিডিও ফিড এসেছে। তারিখ দেখাচ্ছে 2 দিন আগেকার, প্রায় রাত 1:30টার। অর্থাৎ সনাতনবাবু পুনে যাওয়ার পরদিন রাতের ভিডিও এটা। ভিডিওটার উপর ট্যাপ করতেই সেটা চালু হলো। বসার ঘরটা দেখা যাচ্ছে, মৃদু নাইট বাল্বটি জ্বলছে। সব চুপচাপ শান্ত। এইভাবে প্রায় 1 মিনিট 50 সেকেন্ড কাটল। এমন সময় একটা পর্দা যেন হাওয়ায় নড়ে উঠল। বন্ধ ঘরের ভেতর এত হাওয়া ঢুকলো কি করে যাতে পর্দা উড়িয়ে দেয়? গভীর চিন্তা নিয়ে ভালো করে দেখতে থাকলেন সনাতনবাবু। অনেকক্ষণ কিচ্ছু হলো না। বেশ একটু বিরক্ত হয়ে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন কিনা ভাবছেন, এমন সময় তিনি চমকে উঠে দেখলেন ঘরের জিনিসপত্র
এক এক করে লাফিয়ে উঠে পড়ছে। তখন ভিডিওর প্রায় 2 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখার আগেই ঘরের আলো বন্ধ হয়ে গেল এবং তার 5 সেকেন্ড পরেই ভিডিওটাও বন্ধ হয়ে গেল। আলো নেওয়ার সাথে সাথেই বোধহয় বসার ঘরে লাগানো সিসিটিভির মেন বোর্ডটা ভাঙা পড়ে। এতটা বলে সনাতনবাবু একটু চুপ করে রইলেন। কিছু একটা ভেবে যেন হাসলেন, তারপর বললেন, আমার এই ল্যাপটপের ডেস্কটপেই ভিডিওটা আছে, তুমি চাইলে দেখতে পারো। ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু তারপর কি হলো? নিজের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম বেশ উত্তেজিত হয়ে পড়েছি। সনাতনবাবু বোধহয় আমার উত্তেজনা আঁচ করে একটু হাসলেন এবং আবারও বলা শুরু করলেন, তারপর আরো অন্তত 8-10 বার ভিডিওটা দেখলাম। প্রথম 2 মিনিট সব শান্ত, তারপর পর্দার ওড়া, তারপরেই জিনিসপত্র ভাঙচুর আর শেষমেশ আলো বন্ধ। শেষ 5 সেকেন্ড অন্ধকার। আমি বিজ্ঞানের সাধক, চোখের সামনে অলৌকিক ঘটনা দেখে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু নিজের চোখকেও অবিশ্বাস করতে পারছিলাম না যে ধীরে ধীরে বিশ্বাসের ব্যাপারটার সাথে আপোষ করে নিলেও মেনে নিতে বেশ অসুবিধাই হচ্ছিল। মন বলছে নিশ্চয়ই কোনো অশরীর, কোনো সুপার ন্যাচারাল এনার্জির কাজ, কিন্তু মস্তিষ্ক কিছুতেই মানতে চাইছে। আমার বিজ্ঞান নিয়ে এত বছরের সাধনা, এত বছরের অভিজ্ঞতা আমাকে যেন খোঁচা দিতে লাগলো। আমার বানানো বিশেষ থার্মাল ক্যামেরা দিয়ে ভারতীয় সেনা টেররিস্টদের টাইট দিচ্ছে, আর আমাকেই কিনা জব্দ করবে একটা অশরীর। জিনিসপত্র যা ভাঙচুর হয়েছে তা আমি 2 দিনেই কিনে নিতে পারব, কিন্তু আমার ঘরে অনধিকার প্রবেশ করে জিনিসপত্র ভাঙচুর করবে কারো সেই সাহস হয় কি? শরীরই হোক বা অশরীরী, সায়েন্সের ওপরে কেউই নেই। মনে মনে মরিয়া হয়ে পড়ে ওই 2.5 মিনিটের ভিডিওটাই বারবার দেখতে লাগলাম। কিছু একটা সূত্র, কিছু একটা রাস্তা তো নিশ্চয়ই আছে। বেশ অনেকবার দেখার পর একটা ব্যাপার চোখে পড়তেই একটু নড়ে চড়ে বসলাম। এইটুকু বলেই সনাতনবাবু আবার চুপ করে গেলেন। কি দেখলেন? এই দেখো, বলে উনি নিজের মোবাইল ফোন বের করে আমার সামনে ধরে দ্রুত আঙুল চালিয়ে উনি ফোনের ভিডিওটা আমার সামনে ধরলেন। সাথে সাথে কিছুটা ফরওয়ার্ড করে দিয়ে বললেন, দেখো এখানে ভালো করে দেখো দেখি, কিছু দেখতে পাও কিনা। প্রথমটা কিছুক্ষণ তাকিয়ে থেকেও কিছু দেখতে পেলাম না। মনে মনে বেশ একটু বিরক্ত বোধ হচ্ছিল। সবে ভাবছি চোখটা সরিয়ে নেব, এমন সময় চোখ আটকে গেল আমার। ভিডিওর একেবারে শেষের দিকে, ঠিক যখন আলো বন্ধ হয়ে অন্ধকার হয়ে আসছে, তখনই ঘরের ঠিক মাঝখানে একটা অস্ফুট সাদা অবয়ব ক্ষণিকের জন্য দেখতে পাওয়া গেল। এটা কি? সনাতনবাবু হেসে ভিডিওটা কিছুটা রিওয়াইন্ড করে আবার চালু করলেন। এবার ভিডিওর গতি একটু কমিয়ে দিলেন, আর আমিও ভালো করে দেখলাম। যা দেখলাম তাতে আমার কেন জানি না ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে গেল। প্রথমটা মনে হলো হয়তো ভুল দেখছি কি, কিন্তু না, ভুল কিছু দেখিনি। স্পষ্ট দেখলাম একটা আবছা সাদা ছায়ামূর্তি, একটা ছোট্ট বাচ্চা ছেলের। সাদা ফ্যাকাশে তার দেহ, শরীরটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেমন একটা ধোঁয়া ধোঁয়া, কিন্তু মুখটা স্পষ্টই দেখা যাচ্ছে। মুখটা গোল, মাথায় অল্প চুল, আর চোখের কোটর দুটোতে যেন কালি জমেছে। গোলগাল, অথচ কেমন যেন রুগ্ন ফ্যাকাশে মুখ। ক্যামেরার দিকে তাকিয়ে
চোখগুলো বড় বড় করে হাসছে, কেমন যেন পাগল পাগল চাহনি। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। বুঝতে পারছো কিছু? সনাতনবাবু জিজ্ঞেস করলেন। আমি কি বলবো বুঝতে পারছি না, উত্তর দিলাম। পোল্টারগাইস্ট। সত্যি জানি না কি বলবো। এটা কি সত্যি কোনো প্রেত, নাকি কম্পিউটারের কারসাজি? কিন্তু তাই বা হয় কি করে? একজন পিএইচডি প্রাপ্তবয়স্ক মানুষ আমাকে তার বাড়িতে বসিয়ে সিজিআই ভূত দেখাবে নাকি? তোমার মতো আমারও এরকম অবস্থা হয়েছিল প্রথম প্রথম, কিন্তু কিছুক্ষণ মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করতেই মাথা যেন নিজে নিজেই কাজ করতে শুরু করে দিল। ঘুটঘুটে অন্ধকারে তাদের দেখা যায় না, তীব্র আলোতেও দেখা যায় না, একদম মৃদু আলোতেই একমাত্র তাদেরকে দেখা যায়। আর্মির জন্য থার্মাল ক্যামেরা বানানোর সময় জার্মানি থেকে একটা শক্তিশালী মাইক্রোস্কোপ আনিয়েছিলাম। সেটা আমার ব্যাগে সবসময় থাকে, ব্যাগে থাকে বলেই প্রাণে বেঁচে গেছিল। সেটা হাতে নিয়ে আমি গেলাম আমার বাড়ির পিছনের ডাস্টবিনটায়। ভাঙাচোরা জিনিসগুলোর বেশ কয়েকটা টুকরো তুলে নিয়ে ঘরে রাখলাম। আমার সেনা একজনকে ফোন করে কিছু জিনিসপত্র আর যন্ত্রপাতি আনালাম। ঘরের সব আলো ভেঙে গেছিল, তাই কিছু টিউব আর বাল্ব বানালাম। সবকিছু আস্তে আস্তে 11:15 আর ফিটিংস করতে করতে দুপুর হয়ে গেল। আমি স্নান খাওয়া বাদ দিয়েই কাজ শুরু করলাম। প্রথমেই আমার ডাস্টবিন থেকে তুলে আনা জিনিসপত্রগুলো ঘরের মধ্যে রাখলাম। তারপর একটা বিশেষ অ্যাডজাস্টেবল টর্চ দিয়ে আলো প্রথমে বাড়িয়ে তারপর ধীরে ধীরে কমিয়ে জিনিসগুলো দেখতে লাগলাম। আলো কমিয়ে আনতে আনতে একসময় খেয়াল করলাম ভাঙা টুকরোগুলোর জায়গায় জায়গায় আবছা কিছু, ঠিক যেমনটা খুনের পর অপরাধীদের হাতের ছাপ রয়ে যায়, ঠিক তেমনি আমার জিনিসগুলোর ওপর ছেঁড়া ছেঁড়া সব আবছায়া ছোপ দেখতে পেলাম। একটি টুকরো আমার জার্মান মাইক্রোস্কোপের নিচে ফেলতেই ব্যাস পেয়ে গেলাম। সনাতন বাবু বিজয়ীর মতো মুখ আর বড় বড় গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। বাইরে ঝিঁঝির ডাক শুনতে পাচ্ছি। আমি একটু অপেক্ষা করে জিজ্ঞেস করলাম, মাইক্রোস্কোপে কি পেলেন? সনাতন বাবু বললেন, যা দিয়ে ওরা দেহ ধারণ করে, এক বিশেষ ধরনের কণিকা। আমি অবাক হয়ে বললাম, এক্টোপ্লাজম? হ্যাঁ, এক্টোপ্লাজম বলতেই পারো। এর কোনো বৈজ্ঞানিক নাম নেই, আমারও অত সময় ছিল না যে নাম দিই। তবে সত্যি বলতে কি, এত সহজে যে ভূতের দেহ কণিকার সন্ধান পেয়ে যাব তা আমি ভাবি। কতটা সহজভাবে আগে হয়তো কেউ ভাবেইনি। ব্যাকটেরিয়া, ভাইরাস, এরাও তো চোখের সামনেই পড়ে থাকতো, একসময় কেউ সেভাবে দেখেনি। আমি হয়তো প্রথম বিজ্ঞানী যে এই বস্তুটি আবিষ্কার করেছিল। যাই হোক, আমার তখন অত কিছু ভাবার সময় নেই। ভৌতিক কণা হাতে পেয়ে কিভাবে সেগুলোকে আক্রমণ করা যায় আমার সেই উপায় বের করতে হতো। কিন্তু সেদিন রাতে আমি শুয়ে পড়লাম। সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই আর শরীর দিচ্ছিল না। সেদিন রাতে কিন্তু আর কোনো উপদ্রব হলো না। অনেক রাত পর্যন্ত জেগে বসে রইলেন তিনি। শুয়ে শুয়ে সনাতনবাবু ভাবতে লাগলেন, এই পাড়ায় উনি এসেছেন খুব বেশি দিন হয়নি। পাড়ায় আসার পর এই প্রথম বাইরে গিয়েছিলেন। কিন্তু এই বাড়ি তো উনি নিজে বানিয়েছেন, পুরনো বাড়ি তো নয়। তাহলে অশরীরী এলো কোথা থেকে? তবে কি বাইরে থেকে কারো আত্মা এসে জুটেছে?
না হওয়াটা স্বাভাবিক নয়। মানুষ যদি নতুন নতুন জায়গায় যেতে পারে, ভূত কেন পারে না? হয়তো আশেপাশেই কারো একটা বাচ্চা মরেছে, সেই হয়তো। কিন্তু পরের সপ্তাহে আবারও তাকে যেতে হবে উত্তর ভারত। তখনও আবার এসব উপদ্রব হবে নাকি? মাথার ভেতরটা কেমন যেন দপদপ করা শুরু হলো, যেন মাথার পাশের দেওয়ালে কেউ ঠক ঠক করে শব্দ করছে। সনাতনবাবু জানতেন অধিক পরিশ্রম হলে তার মাথার ভেতর এরকম দপদপ করে। গলাটা যেন শুকিয়ে আসছিল। তড়িঘড়ি উঠে বাইরের ঘরে চলে গেলেন তিনি। একটু জল খেয়ে আবার নিজের বেডরুমে ফিরে আসবেন, এমন সময় একটা ব্যাপার মনে হতেই থমকে দাঁড়ালেন তিনি। মাথার ভেতর দপদপানিটা আর হচ্ছে না, কিন্তু কিন্তু ঠক ঠক শব্দটা এখনো হচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে উনি বুঝতে পারলেন তার বিছানার নিচে কেউ একজন বসে বসে ঠক ঠক শব্দ করছে। তিনি বুঝতে পারলেন মাথায় দপদপানিটা আজ তার হয়নি। প্রথম থেকেই কেউ একজন তার বিছানার নিচে বসে বসে শব্দ করে যাচ্ছে। উনি যতক্ষণ শুয়েছিলেন সে ততক্ষণই ওনার বিছানার নিচে বসেছিল। সনাতনবাবু ভেতরে যাবেন কিনা ভাবছেন, এমন সময় ঘরের ভেতর থেকে কেউ যেন ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, কিরে, ভেতরে আয়, আয় আয় আয়, ভেতরে আয়। কিচেনে ফিরে এসে আলো জ্বালিয়ে সারা রাত জেগে বসে রইলেন তিনি। ঘরে ফিরতে সাহস হল না। বেডরুমের ভেতর থেকে ফ্যাস ফ্যাসে হাসির শব্দটা মাঝে মধ্যেই ভেসে আসতে থাকল। পরের দিন সকালে কলকাতা গিয়ে নতুন সিসিটিভি সেট কিনলেন। দুপুরের মধ্যে ফিরে আবার ক্যামেরা লাগালেন, বাড়ির ভেতরে এবং বাইরে চারিদিকে। আরও একটা কাজ করলেন, বাগানের সবকটা আলোর তীব্রতা একেবারে বিশেষ উপায়ে কমিয়ে রাখলেন। ঠিক যতটা মৃদুভাবে জ্বললে ওদের অবয়ব চোখে ধরা পড়ে, সেই রকমভাবে মৃদু আলো জ্বালিয়ে রাখলেন তিনি। বাড়ির আশেপাশে যদি সে বা অন্য কেউ আসে, তাহলে নিশ্চয়ই ক্যামেরায় ধরা পড়বে। এদিকে আবার ভৌতিক কোষকে ধ্বংস করার উপায় ভাবতে লাগলেন উনি। ভৌতিক কণা আবিষ্কার করে যতটা খুশি হয়েছিলেন, সেটাকে ধ্বংস করার উপায় বের করতে গিয়ে নাকানি চোবানি খেতে হলো। দিনের পর দিন কেটে যেতে লাগলো, কিন্তু লাভ হলো না কিছুই। যেটুকু উনি আবিষ্কার করেছেন সেটুকু বিশ্বের কাছে প্রকাশ করলে ওনাকে নিয়ে বিজ্ঞান মহলে কারাকারি লেগে যাবে, হয়বা নোবেল পুরস্কারটাও চলে আসবে হাতের মুঠোয়। কিন্তু ভৌতিক কণা ধ্বংস করার উপায়টা বের না করা পর্যন্ত ব্যাপারটা গোপন রাখতে চাইলেন। ভূতের অস্তিত্ব মেনে নেওয়াটা বিজ্ঞানের জয় হতে পারে না। সেটাকে সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা আছে, সেটা যদি বিজ্ঞান প্রমাণ করতে পারে তবেই বিজ্ঞানের জিত। প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু কোনোভাবেই কিছু উপায় বের করতে পারলেন না। এর মাঝে কিন্তু একদিনও তার বাড়িতে ভূতের কোনো উৎপাত হয়নি। তবে ক্যামেরার ভিডিও ফিডে এক আবছা নারী মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। সনাতন এটা বুঝলেন যে উনি বাড়িতে থাকলে সে বাড়ির ভেতর ঢুকবে না, কিন্তু ঢোকার অপেক্ষায় চারিদিকে ঘুরে বেড়াবে। কেন যে তার বাড়িটাই ওদের পছন্দ সেটা বুঝে উঠতে পারলেন না সনাতন। কিন্তু যতবার ওকে দেখছেন ততই রাগ বাড়ছিল ওনার। নিজের গবেষণা চালিয়ে যেতে লাগলেন তিনি। এক সন্ধ্যায় ভৌতিক কোষগুলির ওপর খুব শক্তিশালী একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইএমপি নিক্ষেপ করলেন সনাতনবাবু। কিন্তু ধ্বংস তো হলোই না, উল্টে যেন আরো ঘন সঙ্গবদ্ধ হয়ে গেল। এদিকে এই এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে প্রায় 12.5 লাখ টাকা খরচা হয়ে গিয়েছিল। তাই ফল উল্টো হচ্ছে দেখে রাগের মাথায় চুল ছেঁড়ার অবস্থা। ঘরের আলো নিভিয়ে চুপ করে শুয়ে পড়েছিলেন সেদিন। বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ তার মনে হলো, আরে
ইএমপি দিয়ে ভূতকে ধ্বংস না করে তাকে আরো কঠিন করে দেওয়া যায়। অর্থাৎ তাকে গলাতে পারবো না, কিন্তু জমিয়ে দেওয়া তো যেতেই পারে। যদি এমন একটা জাঁতা কল বানানো যায় যার উপর পা দিলেই ভূতের সর্বশরীর জমে পাথর হয়ে যাবে, তাহলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ। বেয়ার ট্র্যাপের বিজ্ঞানটাই কাজে লাগিয়েই তিনি বানিয়ে ফেললেন এই ভূত ধরার কল। চিমটির দাঁতগুলোতে দুটো তড়িৎচুম্বকীয় পাত বা ইএমপি প্লেট লাগিয়ে দিলেন। প্রায় 2 মাস লেগেছিল প্রোটোটাইপটা বানাতে। এতক্ষণ বলার পর সনাতনবাবু আঙুল দিয়ে মেঝেতে পড়ে থাকা যন্ত্রটি দেখালো। তারপর আমি জিজ্ঞেস করলাম, নিয়ম খুবই সহজ। চিমটির মুখ খুলে যন্ত্রটিকে কোথাও পেতে রেখে দাও, তারপর ভূত সেই যন্ত্রটির ওপর পা দেবে, অমনি সুইচ টিপে দিতে হবে। সঙ্গে সঙ্গে চিমটি বন্ধ হয়ে ভূতের পা আটকে ধরবে। ভূত নিজের আবছায়া দেহ ছেড়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু আমার শক্তিশালী ইএমপি ভূতকে জমিয়ে জমিয়ে পাথর করে দেবে। এটাই ছিল মূল স্ট্র্যাটেজি। যন্ত্রটি প্রথমে একটি ম্যানিকুইনটার উপর প্রয়োগ করলেন তিনি। এটা বুঝলেন যন্ত্রটি ঠিকঠাক রিমোটের সুইচে সাড়া দিচ্ছে এবং ঠিকঠাক ইএমপি ছাড়ছে। এটাও বুঝলেন ভূতের পাশাপাশি মানুষের উপরেও এই যন্ত্রের প্রভাব মারাত্মক হতে পারে। তীব্র ইএমপির প্রভাবে প্লাস্টিকের মূর্তিটা অর্ধেকের বেশি গলে গিয়েছিল। ঘরের ভেতরটা বিশেষ একটি প্রক্রিয়ার দ্বারা শিল্ডিং করে রাখা না থাকলে তার নিজের এবং পাড়ার সমস্ত বাড়িতে শর্ট সার্কিট হয়ে যেত। যেদিন যন্ত্রটি সম্পূর্ণ করে বাগানে বেরিয়ে এসে তিনি দাঁড়ালেন, শীতের রোদেও চোখে তাকাতে পারছিলেন না। টানা 5 মাস ঘরের ভেতর থেকে প্রায়ান্ধকার ল্যাবে কাজ করে গেছে। আলোয় এসে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আলোয় কিছুক্ষণ চোখ সয়ে যাওয়ার পর নিজের আসল কাজ শুরু করে দিলেন। উনি দেখেছিলেন দিনের বেলা ওরা আসে না, তাই দিনের বেলায় বাগানের ভেতর একটা জায়গায় উনি নিজের ভূত ধরার কল ফিট করে রেখে এলেন। ব্যাস, এরপর অপেক্ষা। বাকি দিনটা যেন আর কাটতেই চাইছিল না। জানলার ধারে রিমোট হাতে বসে ল্যাপটপ খুলে বসে রইলেন তিনি। বাগানের ক্যামেরা ভিউ ল্যাপটপে দেখতে লাগলেন। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল। এতদিনের অক্লান্ত পরিশ্রম এখন যেন চেপে ধরছে। মনে মনে ভূতটার ওপর আবারও রাগ হতে লাগল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। অন্যদিন এতক্ষণে তো চলে আসে, কিন্তু সেদিন তখনও তার পাত্তা নেই। চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমে ঢুলতে শুরু করেছিলেন তিনি। এমন সময় খসখস শব্দে ঘুম ভেঙে গেল তার। ল্যাপটপে তাকিয়ে দেখলেন জানলার ঠিক ওপারেই সে দাঁড়িয়ে, ঠিক যেন এই দিকেই তাকিয়ে হাসছে। সত্যি বলছি, ভয় হাড়গোড় সব ঠান্ডা হয়ে গেছে। ল্যাপটপের কভারটা চুপ করে নামিয়ে দিলাম। কতক্ষণ চুপ করে বসেছিলাম তার কোনো খেয়াল নেই। একটা সময় ল্যাপটপটা ধীরে ধীরে আবারও খুললাম, আর খুলতেই হৃদগতি আরো বেড়ে গেল। অশরীরী এখন ঠিক আমার যন্ত্রের ওপর গিয়ে দাঁড়িয়ে আছে। আমি পড়ি কি মরি করে সঙ্গে সঙ্গে রিমোটের সুইচটা টিপে দিলাম, এবং সেই মুহূর্তে চিমটির মুখটা বন্ধ হয়ে গেল। আর সেই সঙ্গে তীব্র আর্তনা দিয়ে আমার সারা বাগান, সারা বাড়ি কেঁপে উঠল। ল্যাপটপে দেখলাম স্পষ্ট একটি নারী মূর্তি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু আমার যন্ত্র তার পা আটকে রেখেছে। প্রচন্ড ক্ষোভে তার চোখ মুখ ঠিকরে বেরোচ্ছে, বিভৎস, ভয়াবহ। কিন্তু এত কিছুর পর আমার যেন অপার এক শান্তি নেমে এলো। আমি আমার শত্রুকে পরাজিত করেছি, বদলা নিয়েছি আমার অপমানের। বেশ কিছুক্ষণের জন্য নিস্তব্ধতায় চারিদিক ছেয়ে গেল। বাইরে ঘুরঘুরটি অন্ধকার। আমি ঘড়ির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলাম না।
ভূত ধরার গল্প আমাকে পেয়ে বসেছে। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটিকে মানে ভূতটিকে কি করলেন? সে কি এখনো আপনার বাগানে পড়ে আছে নাকি? সনাতনবাবু কিছু মুহূর্তের জন্য চুপ থেকে তারপর বললেন, আরে ধুর, বাগানে কেউ ভূত রেখে দেয়? আমার বাগানের কোণে একটি প্রকাণ্ড কুয়ো আমি আগে থেকেই খুঁড়ে রেখেছিলাম। সেই রাতেই তাকে আমার যন্ত্রের শিকলটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে সোজা কুয়োর মধ্যে ফেলে দিই। যত সব। ভূতকে কুয়োর মধ্যে ফেলে দিলেন? নয়তো কি। আর শুধু সে কেন, এরপর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভূত ধরে এনে সব ফেলেছি আমার ওই কুয়োর মধ্যে। ওরে বাপরে! সনাতন বাবুর কথায় আমি থ মেরে গেলাম। বিশ্বাস হচ্ছে না তো? সনাতন বাবু কেমন যেন খেপে উঠলেন। আরে না না, আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু সনাতন বাবু উঠে ল্যাপটপটা আমার দিকে ঘুরিয়ে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, তোমাকে একটা ভিডিও দেখাই। ঠিক আছে, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি আমতা আমতা করে বললাম। আমি জানি তুমি অবিশ্বাস করছো না, কিন্তু তোমাকে তো আসল ঘটনাটাও জানতে হবে। তিনি বললেন, আসল ঘটনা? আমি অবাক হব কিনা ভাবছি, তার আগেই ল্যাপটপে একটা সিসিটিভি ফুটেজ চালিয়ে দিলেন সনাতনবাবু। তারিখ কিছু দেখাচ্ছে না। দেখলাম সনাতন বাবুর বাড়ির সামনেটা শান্ত, মৃদু আলো জ্বলছে, স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ এইভাবে কাটবার পর যখন ভাবছি কি হবে না হবে, তখনই দেখি সনাতন বাবুর বাড়ির দরজা খুলে কে একজন দৌড়ে বাইরে নেমে এলো। একটু ভালো করে দেখলাম, আরে এ তো খোদ সনাতন বাবু। যেন কিছু একটা দেখে ভয় পেয়েছেন, কিন্তু কি দেখে ভয় পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। খালি আশেপাশে তাকাচ্ছেন আর কোথাও একটা লুকোনোর চেষ্টা করছেন। ভিডিওটা দেখে ভয় করতে লাগলো। দেখলাম সনাতন বাবু দৌড়ে বাড়ির পেছনের দিকে দৌড়লেন। ভিডিওটির পরের অংশে বাড়ির পেছনের ক্যামেরা ভিউ দেখতে পেলাম। সনাতন বাবু দৌড়ে দৌড়ে এসে দাঁড়ালেন এই চালাঘরের সামনে। চারিদিকে কিছু একটা দেখার চেষ্টা করলেন। হঠাৎ পেছনে কাউকে দেখে ভয় পেয়ে চালাঘরের দরজা খুলে ঢুকে পড়লেন। এর পরের অংশ চালাঘরের ভেতরের ক্যামেরা ভিউ। সনাতনবাবু তড়িঘড়ি এসে মাটির সঙ্গে লাগানো ভূত ধরার কলটি থেকে ঝলসে যাওয়া পুতুলটিকে খুলে দূরে সরিয়ে যন্ত্রটিকে পেতে ধরলেন। তারপর হাতে রিমোট নিয়ে দরজার পাশে লুকিয়ে কারো একটু অপেক্ষা করতে লাগলেন। মাত্র কয়েক সেকেন্ড বসে থাকার পর কিছু একটা আন্দাজ করে দরজার কাছে কান পেতে কিছু একটা শুনতে চাইলেন। মাত্র 2 সেকেন্ড, আর তারপরই দরজাটা হাট করে নিজে থেকেই খুলে গেল। সনাতন বাবু ভয়ে লাফিয়ে উঠে বেশ কয়েকবার পিছিয়ে গেলেন, আর কিভাবে যেন তার পা ফেঁসে গেল তাঁরই যন্ত্রে। হয়তো ভয়ে ইএমপির রিমোট টিপে দিয়েছিলেন, তার ফলেই। কিন্তু এ আমি কি দেখছি? এ কি হচ্ছে? সনাতন বাবুর শরীরটা পুড়ে ঝলসে যেন ঠিক যেন আমার সামনে মাটিতে পড়ে থাকা ওই দেহটির মতো হয়ে গেল। আমি আর ভিডিওটা দেখতে পারলাম না। খেয়াল হলো আমার পেছনে সনাতন বাবুর দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু এখন আমার পেছনে কেউ নেই। আর মাটিতে যে পড়ে আছে সে যেন মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত দৃষ্টি মেলে। এ যে সনাতন বাবুরই প্রেত মূর্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এতক্ষণ আমার সাথে যে ছিল সে কে? আর বেশি ভাবতে পারলাম না। সামনের দৃশ্য দেখে শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বুঝলাম মেঝেতে আটকে থাকা ওই প্রেত মূর্তি
তার পা হয়তো ভেসে আছে, কিন্তু আমার কাছে এসে পড়তেই পারে, কারণ কারণ সে এখন ধীরে ধীরে আমার দিকেই বেয়ে বেয়ে আসছে। আমাকে দ্রুত ভাবতে হতো। উপরে তাকিয়ে দেখলাম টিনের ছাউনিতে স্কাইলাইট রয়েছে। টেবিলের উপর উঠে চেয়ারের উপর দাঁড়িয়েছি, তখনই প্রেত মূর্তি লাফিয়ে এসে ধাক্কা মারল টেবিলে। কিন্তু আমিও তখনই ধাক্কা মেরে স্কাইলাইট খুলে ছাদের উপর প্রায় অর্ধেকটা উঠে পড়েছি। প্রেত চিৎকার করতে শুরু করে দিল, কিন্তু আমি ছাদ থেকে লাফ মেরে বাগানে নেমে সোজা দৌড় দিলাম গেটের দিকে। পেছন থেকে সনাতন বাবুর প্রেত গলা ফাটানো আর্তনাদ করতে শুনতে পেলাম। আমি গেট খুলে রাস্তায় এসে এক নিঃশ্বাসে এসে বড় রাস্তায় এসে ধপ করে পড়ে যাই। চোখ খুলে তাকিয়ে দেখি আমি স্টেশনের বেঞ্চিতে শুয়ে আছি। বেশ কিছু অচেনা মুখ আমাকে ঘিরে রয়েছে, মাথায় জল ঢালা হয়েছে। একজন বেশ বড় বড় চোখ করে বললেন, হ্যাঁ, আপনি জানেন না, সন্ধ্যের পর আর কেউ ওই প্রফেসরের বাড়ির সামনে দিয়ে যায় না। বিভৎস সব চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। এর আগেও আপনার মতো কিছু মানুষ ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ভয়ে একেবারে ফিট হয়ে গেছিল। এসব আপনি জানেন না? আমি আর কিছু বললাম না। ওরা নিজেদের মতো ব্যাপারটা বুঝে নিয়েছেন। থাক, ঘাঁটি আর লাভ নেই। আমি শুধু আমার একটি বন্ধুকে ফোন করে ডেকে নিলাম তার বাইক নিয়ে আমাদের স্টেশনে এসে দাঁড়ানোর জন্য, কারণ এত রাতে আমার সাহস নেই একা বাড়ি ফিরব। প্রশ্ন অনেক থেকে যাচ্ছে, কিন্তু প্রশ্নের তো উত্তর পাওয়া যায় না। তবুও প্রায় 2 মাস পর মানসিক ট্রমা কাটিয়ে উঠে আমি কিছু কিছু উত্তর ভেবে বের করেছি। সনাতন বাবুর পাড়ায় সবাই জানে বাড়িটি ভুতুরে, কিন্তু ওনার একজন পাড়ার লোকের সাথে আমারই দেখা হয়েছিল। তিনি কিন্তু আমাকে ভূতের ব্যাপারে কিছুই বলেননি। সম্ভবত ওই ব্যক্তিটিও অশরীরী। সনাতন বাবুর বাড়িটা এখন পুরোটাই অশরীরীদের কবলে। যে নিজে সনাতন বাবু সেজে আমার সাথে সর্বক্ষণ রইলেন, আমার বিশ্বাস সেও অন্য এক অশরীরী। সম্ভবত একে দেখেই সনাতন বাবু ভয়ে নিজের চালাঘরের দিকে দৌড়েছিলেন। সনাতন বাবু যে দিনের পর দিন ভূতেদের বেঁধে এনে কুয়োর ভেতর ফেলতেন, তার প্রতিশোধ নিয়ে নিল বাকি সব ভূতেরা মিলে। খবরের কাগজে বিজ্ঞাপন সনাতন বাবুই হয়তো দিয়েছিলেন, কিন্তু এখন সেই নাম্বারে ফোন করলে তিনি ধরবেন না। যে বা যারা ধরবেন তারা আপনাকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধ করে দেবে সনাতন বাবুর প্রেতের সাথে। আমার উপস্থিত বুদ্ধি ছিল বলে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু অন্য কারো সেই সময় মাথা নাও কাজ করতে পারে। এই আমার কাহিনী। যতটা পারলাম বুঝিয়ে বললাম। এরপর যদি কোনো রহস্য থেকে যায় তো থাক, এসব নিয়ে আর না ভাবাই ভালো। শুধু ভয় লাগে এটা ভেবে, যদি মাথার ওপর স্কাইলাইট না থাকতো তাহলে কিভাবে বেরিয়ে আসতাম। আর অস্বস্তি হয় যখন মনে পড়ে সনাতন বাবুরূপী প্রেতের আসল সনাতন বাবুকে লাথি মারা, নিজের স্বজাতির উপর নির্যাতনের উপহার। শুনছিলেন পবিত্র ঘোষের কলমে ভূত ধরার কল। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ, সৌরভ, সুশ্রিক এবং বিশ্বরূপ। আবহ সঙ্গীতে ছিলেন সুশ্রিক এবং পরিচালনায় বিশ্বরূপ। সমগ্র গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি শ্রাচী
আজকের মতো এইটুকুই। শুভরাত্রি।